এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার, 90.8 মেগাহার্টজ রেডিও জিউতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি অভিজিৎ। এখন যে অনুষ্ঠান শুনবেন সেটা আপনাদের খুবই পরিচিত, এসো ভালো থাকি। এবং আজকের এই পর্বে আমরা পেয়ে গেছি ডক্টর দীপাঞ্জনা দত্তকে। উনি একজন মেডিকেল জেনেটিসিস্ট এবং একই সঙ্গে স্টেট কোঅর্ডিনেটর অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া এবং সায়েন্টিফিক অ্যাডভাইজার রেয়ার ওয়ারিয়র বেঙ্গল অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত ডক্টর দত্ত। আজকে আমরা যে আলোচনাটা করব তাতে অনেকগুলো জিনিস আসবে। বিরল রোগ প্রসঙ্গে আমরা আলোচনা করব, একই সঙ্গে একটি বিশেষ রেস বা দৌড়ের আয়োজন করেন ওনারা, খুব কাছেই সেই তারিখটি চলে এসছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে একেবারে গোড়ার কতগুলো ধারণা সেগুলো আমরা পরিষ্কার করে নেব, জিনবাহিত রোগ, বিরল রোগ এবং এই বিষয়ে ওরা আর কি করছেন, বিশেষ করে সচেতনতা বৃদ্ধির জন্যে। এই সব জিনিস আজকে আমরা একটু জেনে নেব। আপনারা শ্রোতারা জানেন যে আমরা জিন এবং জিনবাহিত রোগ এটা নিয়ে দুটো পর্ব এর আগে করেছি এসো ভালো থাকিতে। ডক্টর অরিজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আপনারা ধরে নিতে পারেন যে সেই রকমই বা সেই ধারা ধরেই আজকে আমরা এক নতুন অতিথিকে নিয়ে এসেছি এবং তার কাছ থেকে বিশেষ করে বিরল রোগ সম্পর্কে জানব বলে। ডক্টর দত্ত, প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে একজন জেনেটিসিস্ট কি করেন এবং বিশেষ করে একজন মেডিকেল জেনেটিসিস্ট তিনি কি কাজ করেন, এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন সহজ করে। নমস্কার, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই মেডিকেল জেনেটিসিস্ট টার্মটি খুবই নতুন আর অভিনব, আর এটি হয়তো গত 15 বছর আগে ছিলও না। যেটা আমরা এখন দেখতে চাচ্ছি সেটা হয়তো এখন। আমি যদি শুরু করি মেডিকেল জেনেটিসিস্ট, তাহলে এটা বেসিক্যালি একটা ব্রিজ বা একটা আমরা বলতে পারি সেতু বন্ধন আমাদের ডাক্তারদের সাথে আর আমরা ল্যাবে যে ধরনের গবেষণা করি, মানে যেগুলো বায়োলজি দিয়ে মানে জিনগত গবেষণা হয় সেটার মধ্যে। যদি জেনেটিক্সের আমরা মানে এটা ভাবি যে কবে থেকে শুরু হয়েছিল, এটার কিন্তু উৎপত্তি সেই ওয়ার্ল্ড ওয়ার 2 হিটলারের সময় থেকে, যেখানে দেয়ার ওয়াজ সামথিং কল্ড ইউজেনিক্স বলতে আমরা কি বলতাম, তো ওনারা দেখতেন যে কোন ফ্যামিলিতে বেশি লোক আছে যারা অসুস্থ হয় বা বিকলাঙ্গ হয়, মানসিক বিকাশ কোন ফ্যামিলিতে কম থাকে, তো ওনারা বলতেন যে এই ফ্যামিলিগুলোর যেন বাচ্চা না হয়, সেটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট। কিন্তু বলতো যে যাদের এরকম ফ্যামিলিতে কিছু নেই, মানে না জেনেই বলতো যে 3 জেনারেশনে যদি কিছু না থাকে, তাহলে এই ফ্যামিলিগুলোর ওরা বলতো যে বেসিক্যালি এগুলো মানে ভালো জিন ফ্যামিলি। এটার পরবর্তীকালে আমেরিকাতে, আর সেটা খুব বেশি আগে নয়, এটা 1970s রাদার একজন ডাক্তার উনি কয়েন করলেন টার্মটা মেডিকেল জেনেটিক্স, যেখানে উনি অ্যাকচুয়ালি বললেন যে না, এটা তো আমরা লোকের হেল্প করতে পারি, এটা ডিসক্রিমিনেশন হচ্ছে, কিন্তু ডিসক্রিমিনেশন থেকে এটা তো লোকের হেল্পও হতে পারে। যেই ফ্যামিলিতে বেশি এরকম বাচ্চা আছে তার তো কোনো একটা কারণে আছে, সেই কারণটা যদি আমরা জানতে পাই আর সেই কারণটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তো আমরা তাদেরকে সচেতন করতে পারি যাতে তাদের পরের জেনারেশন যেন খারাপ না হয় বা এরকম বাচ্চা যেন না হয়। এখন আমরা কিন্তু সেখান থেকেও সরে এসেছি, যেখানে আমরা বলছি যে শুধু কারণ জানা নয় বা পরের জেনারেশনে এটাকে প্রিভেন্ট করা নয়, আমরা বলছি এটার কি ওষুধ আছে, আমরা কি অন্যভাবে এটাকে অ্যাড্রেস করতে পারি। যেটা নর্মাল হয়তো মেডিকেল সায়েন্স এখন যেখানে অবধি পৌঁছেছে, সেখানে হয়তো কিছু অ্যাপ্রুভড ড্রাগস আছে, কিছু মেডিসিন আছে যেটা আমরা এমনি ইউজ করছি, অজান্তেই কিছু ওষুধ ইউজ করছি যেটা আমরা কিছু সময় কিছু লোকের কাজে আসছে, কিছু লোকের কাজে আসছে না। তো এখন যেহেতু আমাদের টেকনোলজি এতটাই অগ্রসর হয়েছে যে কয়েকটা জায়গায় আমরা 1 নম্বর বুঝতে পারছি যে এই লোকটার এরকম কিছু হতে পারে কিনা, সেই লোকটার যদি কিছু হয়ে থাকে তাহলে কোন ওষুধটা ঠিক করে কাজ করবে, যদি কোন ওষুধটা কাজ করবে সেটাও যদি জানতে পারছি, আরও
আরও বুঝতে পারছি যে এই লোকটার আগে গিয়ে এটা আরও বেশি খারাপ হবে, না এই লোকটা এখানেই স্টেবল থাকবে, না আমি এমন কিছু করতে পারি যে অন্য অর্গানগুলো বা অন্য যে সমস্যা আসতে পারে সেগুলোকে আমি প্রিভেন্ট করতে পারি। তো এখন মেডিকেল জেনেটিক্সের আয়ত্তে যেটা এসে গেছে সেটা হচ্ছে যে পার্সোনালাইজড মেডিসিন, প্লাস আমরা নেক্সট জেনারেশনে এটার প্রিভেনশন, প্লাস যেটা এসে গেছে সেটা হচ্ছে যে যেই মানুষের এই জিনিসগুলো হয়েছে তার যেন আমরা একটা কোয়ালিটি লাইফ দিতে পারি। কারণ দেখুন সব কিছু কিন্তু আমরা কিওর করতে পারি না, মেডিকেল সায়েন্সে মোস্ট অফ দ্য জিনিসই কিন্তু আমরা কিওর করতে পারি না, আমরা ম্যানেজ করি। ডায়াবেটিস হলে তার কিওর নেই, আমি চোখের চশমা পরে আছি বলে দেখতে পাচ্ছি। তো আমরা এই নতুন ইনফরমেশন যেগুলো আমরা এখন পাই সেটার দ্বারা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই কোয়ালিটি অফ লাইফটা কিন্তু আমরা বাড়াতে পারি আর ভালো করতে পারি। আর সচেতন তো মেডিকেল জেনেটিক্স এখন ল্যাবে যেটা আমরা হয়তো একটা কোষের মধ্যে একটা কেমিক্যাল দিয়ে দেখছিলাম যে এই চেঞ্জটা হচ্ছে, সেটা এখন আমরা একটি মানুষের মধ্যে নিয়ে এসছি, যেখানে মানুষের মধ্যে এটা পরিবর্তন হলে যে ড্রাগগুলো অলরেডি আছে বা যে অলরেডি মেডিকেল সায়েন্সে যেগুলো ইউজ করছে সেই অল্টারনেটিভ ড্রাগগুলো রিফার্বিশ করে আমরা এনাদেরকে হেল্প করতে পারছি কিনা, এটাই হচ্ছে মেডিকেল জেনেটিক্স। হ্যাঁ, খুব ভালো করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। মানে এক অর্থে যেটা শুরু হয়েছিল একটা নাজি বা ফ্যাসিস্ট মতাদর্শের, মানে সেটার আরও পুষ্টিকরণের জন্যে ইউজেনিক্স আমরা জানি, এবং আপনি নিজেই ব্যবহার করলেন শব্দটা ডিসক্রিমিনেশন করার জন্যে, কিন্তু সেটার একটা মোড় ঘুরে যায় একটা সময়ের পর এবং মানব কল্যাণে সেটা ব্যবহৃত হয়। এবং তারপরে একেবারে এই মুহূর্তে কী ধরনের কাজ হচ্ছে, কতটা করতে পারেন একজন মেডিকেল জেনেটিসিস্ট, সেটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে মেডিকেল জেনেটিসিস্ট কি নিজে সেই অর্থে প্র্যাকটিশনার নাকি চিকিৎসকদের পরামর্শ দেন শুধু? না, এখানে আমাদের কাছে দুটো ধারা আছে, ঠিক আছে। এরকম কিছু মেডিকেল জেনেটিসিস্ট আছেন যারা MBBS করেছেন প্লাস DM করেছেন এই সাবজেক্টটার উপরে, তারা ডিরেক্টলি ওষুধ লিখতে পারে বা ওষুধ প্রেসক্রাইব করতে পারে। আর আমাদের মতন কিছু গবেষক আছেন যারা মেডিকেল জেনেটিসিস্ট হয়েছেন, আমরা কাউন্সিল করি নেক্সট জেনারেশনের জন্য। আমরা কাজ করি উইথ ক্লিনিশিয়ান, সেটা নিউরোলজিস্ট হতে পারে, নেফ্রোলজিস্ট হতে পারে। আমরা এই পার্টিকুলার যে পরিবর্তনটা হয়েছে তার ইমপ্লিকেশনস কি সেটা এক ধরে যেরকম ফ্যামিলিকে বোঝাচ্ছি, অন্য স্তরে আমরা ক্লিনিশিয়ানকেও বোঝাচ্ছি, নিয়ে আমরা সাজেস্ট করছি। আমরা ডাইরেক্টলি ওষুধ লিখি না, কিন্তু আমরা প্র্যাকটিস করি, আমরা পেশেন্ট দেখি। কিন্তু সেই যখন পেশেন্ট দেখছি, এবার দেখুন এই পেশেন্টগুলো নর্মালি কিন্তু একটি ডাক্তারের কাছে থাকে না। আমার এখানে একটা রেয়ার ডিজিজ পেশেন্ট মিনিমাম 6টা বা 7টা ডাক্তারের কাছে যায়। এবার এই পুরো ডেটাটাকে কিন্তু কোলেক্ট করে যে ফাইলটা বানানো আর পেশেন্টকে বোঝানো, এটাও কিন্তু আমরা করছি। মানে এক ধরনের জেনেটিক প্রোফাইল আপনারা তৈরি করতে পারেন, যেটা চিকিৎসকের পক্ষে খুবই একটা কাজের ব্যাপার, চিকিৎসক প্লাস ফ্যামিলি এবং ফ্যামিলির পক্ষে সম্ভাবনাটার কতটা সেটা জানাটা যাচ্ছে। থেকেও বেশি দেখুন চিকিৎসক হয়তো ফ্যামিলিকে বোঝাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু ফ্যামিলি একা নিজেকে ভাবছে বলে এখানে কিন্তু আমার একটা সোশ্যাল সাপোর্টও লাগে, ঠিক আছে। আর সেই সোশ্যাল সাপোর্টে অনেক সময় ফাইন্যান্সিয়াল, আমাদের ইন্ডিয়াতে যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আর এগুলো অনেক সময় অনেকটা কস্টলি হয়ে যায়, আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্টও লাগে। তো আমরা কিন্তু সেইখানেও হাত ধরছি যাতে ওনাদেরকে এই অসুবিধেগুলো, সোশ্যাল, ফাইন্যান্সিয়াল, অনেক সময় ইভেন রিলিজিয়াস, এই প্রবলেমগুলোও কিন্তু আমরা ওনাদেরকে হেল্প করছি। নিশ্চয়ই আপনার কথা যেটা উঠে এলো সেটা জেনেটিক কাউন্সেলিং, এবং আপনি নিজে জেনেটিক কাউন্সেলর একই সঙ্গে, এবং জেনেটিক কাউন্সেলিং করেন। এখন সেটার পদ্ধতি নিয়ে নিশ্চয়ই আমরা প্রশ্ন করব না, কারণ সেটা একটা অত্যন্ত স্পেশালাইজড একটা ব্যাপার এবং আপনারা সেটা করে থাকেন। আমার শুধু একটা জিনিস জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে চতুর্দিকে এত হসপিটাল, নার্সিং হোম, এত ক্লিনিশিয়ান, এবং কথা হচ্ছে যে আমাদের পরিকাঠামোটা কি আপনার মনে হয় যে একটা গড়ে উঠছে ধীরে ধীরে, যেখানে চিকিৎসকের সঙ্গে সঙ্গে জেনেটিক কাউন্সেলরের জন্য একটা পরিসর তৈরি হয়েছে, একটা জায়গা তৈরি হয়েছে? এটা কি আপনি এই পরিবর্তনটা কিছুটা হলেও এখন দেখতে পাচ্ছেন? সত্যি কথা বলতে গেলে দেখুন, এটা একটা মানে বাধা নিশ্চয়ই অনেক আছেও। হ্যাঁ, এটা একটা রেভলিউশন, ঠিক আছে। আমি যখন প্রথম বিদেশ থেকে ফিরেছিলাম তখন সারা ইস্ট ইন্ডিয়াতে আমি ছাড়া কেউ ছিল না, আরেকজন ছিলেন, কিন্তু মানে আমি আর উনি ছাড়া জেনেটিক কাউন্সিলর, মানে নন MBBS কিন্তু প্র্যাকটিস করছে, এরকম কিন্তু কেউ ছিল না। কিন্তু এখন আমরা যদি ইস্ট ইন্ডিয়ায় দেখি তাহলে উই আর মোর দ্যান 20 পিপল,
তো অবভিয়াসলি বেড়েছে নিশ্চয়ই, কিন্তু যদি কিন্তু আপনার প্রয়োজনের তুলনায় সেটা কিছু না, আরো হ্যাঁ, অনেক প্রয়োজন। এইবার আমি যদি এখানে বলি, আমরা বলছি যে জিনগত সমস্যা যদি আমরা দেখি, মানে 250 জনের মধ্যে একজন, এটা হচ্ছে আমার জিনগত সমস্যার ইনসিডেন্স। আচ্ছা, তাহলে আমাদের যদি পপুলেশন দেখেন, এই এত কোটি পপুলেশন, তাহলে আমাদের যত লোক থাকার কথা নিশ্চয়ই। অবভিয়াসলি তত লোক সেই নেই। তুলনায় কিছুই আমরা না। সারা ইন্ডিয়াতে MBBS DM জেনেটিক্স মিলিয়ে প্লাস যারা আমার মতন জেনেটিক কাউন্সিলিং মিলিয়ে আমরা 200 জনের বেশি নয়। সুতরাং ওই কোটি পপুলেশনকে সাপোর্ট করার মতন অবভিয়াসলি আমাদের এই সেই স্ট্রেংথ পরিকাঠামো নিশ্চয়ই এখনো নেই, কিন্তু আপনারা সেই কাজটাও করেন। কারণ আপনার সঙ্গে কথা বলে যেটা মনে হচ্ছে, এবং একটু আগেও আমরা কথা বলছিলাম, যে শুধুমাত্র যে আপনি জেনেটিক কাউন্সেলিং করেন তা নয়, কিন্তু একটা বৃহৎ সংগঠনের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই সচেতনতা বৃদ্ধি এবং এই পরিকাঠামোগুলো যাতে তৈরি হয়, নানান ইভেন্ট তৈরি করা, নানান জায়গায় যাওয়া, মানুষকে সচেতন করা, সেটাও করতে থাকেন। আপনি তো স্টেট কোঅর্ডিনেটর অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া। আমাদের একটু যদি ছোট করে বলেন যে এই অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া তারা কি করে এবং সেখানে আপনার ভূমিকাটা কি? তো অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি একটি বাবা তার মেয়ের জন্যে করেছেন। তার মেয়ের একটি বিরল রোগ ছিল যেটাকে আমরা পম্পিস ডিজিজ বলি। এটাতে নর্মালি বাচ্চা নর্মাল জন্মায়, কিন্তু হঠাৎ করে বাচ্চার নিঃশ্বাসে কষ্ট হয়, আর তার ইভেন মাসেল স্ট্রেংথ কমে যায়, আর সে হুইল চেয়ার বাউন্ড হয়ে যায়, টু দ্য এক্সটেন্ট যে তার ব্রিদিংয়েও প্রবলেম হয়। এটির একটি ওষুধ আছে, ওষুধটা প্রচুর দামি, প্রায় 50-60 হাজার টাকা দাম, মানে প্রত্যেক মাসে লাগে। সেটা জোগাড় করলেও প্রবলেম হচ্ছে যে দেখুন এখানে স্কুল আছে, কলেজ আছে, মানে ইট ইজ মানে মেয়ে হয়তো ঠিক আছে, কিন্তু আশেপাশে সচেতনতার অনেক প্রয়োজন। লোককেও বুঝতে হবে আর লোককেও রেসপন্সিবিলিটি নিতে হবে। আমাদের হয়তো পলিসিজ আছে, রাইট টু এডুকেশন বা রাইট টু মেডিকেল হেলথ, কিন্তু প্রবলেম হচ্ছে যে অনেক জায়গায় সেখানে বাধা আছে। বিশেষ করে রোগটি যদি বিরল হয়, এ নিয়ে সচেতনতার আরোই অভাব, আর প্লাস সেখানে লোকে ভয়ও পেয়ে যায় যে এগুলো কি। তো সেইখানে ওনার মনে হয়েছিল যে আমার মতন তো এরকম হয়তো আমি আমার মেয়ের জন্য এটা করতে পারছি, কিন্তু এরকম অনেক বাবা মা ইন্ডিয়াতে থাকবে যারা এটা করতে পারছে না। তো উনি খোঁজেন এরকম লোকজন, আর এরকম কিছু লোকজনকে নিয়ে, কিছু প্যারেন্টকে নিয়ে, এই প্যারেন্ট সাপোর্ট অর্গানাইজেশন, এটা বেসিক্যালি একটা প্যারেন্ট সাপোর্ট অর্গানাইজেশন উনি বানান। এটার সাথে উনি মানে নিজেকে আপডেট করার জন্য বিদেশে এরকম প্যারেন্ট সাপোর্ট অর্গানাইজেশন বা সাপোর্ট গ্রুপস প্রচুর আছে, তো উনি নিজেকে আপডেট করেন, আর অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়ার উৎপত্তি হয়। প্রচুর কোন সালে তৈরি হলো? এটা প্রায় 2009-10 সালে এই জিনিসটা তৈরি হয়। যখন এটা তৈরি হয়েছিল তখন মেন উদ্দেশ্য ছিল গভর্নমেন্টকে সচেতন করা, ডাক্তারদের সচেতন করা, কারণ বিরল রোগ এখনো ইন্ডিয়াতে ডায়াগনোসিসে 7 বছর টাইম লাগে, আর এটা ইন্ডিয়া না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। কারণ অনেক সময় ডাক্তাররা একটা অর্গান দেখছে, অন্য জায়গাগুলো দেখছে না, কিন্তু লোকটির হয়তো অন্য জায়গাতেও সমস্যা আছে। তো অ্যাভারেজ ডায়াগনোসিস টাইম ইজ 7 বছর। আর যেহেতু এটা মাল্টি সিস্টেম, অনেক সময় এটা ট্রিটমেন্ট নেই, 80% কেসে এটা জিনগত, সুতরাং সেখানেও লোকের হয়তো একটা স্ট্রেট কথা, এটাতে তো কিছু করা যাবে না। তো এখানে যেরকম ডাক্তারদের মধ্যে সচেতনতা লাগতো, সেখানে আবার পলিসি মেকার্স, স্কুল, কলেজ, জবস, প্লাস এইটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, কারণ কোনো ইন্স্যুরেন্সও নেই, মাল্টিপল হয়তো, কারণ দেখবেন ইন্স্যুরেন্সে একটা লাইন হচ্ছে যে জন্মগত যদি কিছু থাকে তাহলে আমি কিন্তু সেটা আমার ইন্স্যুরেন্সের আয়ত্তে পড়ে না, তাহলে রেয়ার ডিজিজের পুরো কমিউনিটিটা, উই আর 70 মিলিয়ন পিপল, আমরা কিন্তু সেখানে পুরো বাদ। আর গভর্নমেন্টের কোনো পলিসিও নেই যাদের এদেরকে সাপোর্ট করা যায়। আর যেটা রিয়েলাইজ করা হলো যে রেয়ার ডিজিজ ফ্যামিলি হচ্ছে সবসময় গরিব, কারণ তার প্রত্যেক মাসে হয়তো 30-40 হাজার টাকা এমনি বেরিয়ে যাচ্ছে। তো এরকম কেউ তো নয়, আমরা সবাই মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, তো তারা, আমরা যদি 30-40 ভাবিও, কিন্তু এরকম নয় যে রেয়ার ডিজিজ শুধু মধ্যবিত্তদের মধ্যেই রেস্ট্রিক্টেড, গরিবদেরও হচ্ছে, তারা 30-40 হাজার টাকা আনবে কোথা থেকে? তো উনি এইগুলো নিয়েই যে পলিসি মেকিং, এটার উপর স্ট্রেস করেন। প্লাস উনি যেটা স্ট্রেস করেন যে আমাদের সব ওষুধই প্রায় বাইরে থেকে, বিদেশ থেকে আসতে হয়, তো সেখানে
এখানে এই অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া এটাও স্ট্রেস করে যে আমাদের আমরা ওনার research নামটাও দরকার। একটু জেনে নিই। ওনার নাম হচ্ছে মিস্টার প্রসন্ন শিরল। উনি একজন অর্জুনা অ্যাওয়ার্ডিও, প্লাস উনি বহু রকমের অ্যাওয়ার্ড পেয়েছেন এই কাজটার জন্য। উনি কলকাতা থেকেই কাজ করেন? উনি না, ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর বেসড। থেকে করেন। বেশ, এই বেশ। অর্গানাইজেশনটা ব্যাঙ্গালোর বেসড। আমি যখন ফিরে আসি তখন আমি ওনাকে কন্ট্যাক্ট করি, উনি কন্ট্যাক্ট করতে বলেন যে না এরকম তো কিছু নেই নি। আমি যখন বলি যে আমি বিদেশে তো দেখে এসেছি, আমি তো কাজ করে এসেছি বিদেশে পেশেন্ট সাপোর্ট গ্রুপের সাথে, তখন আমরা হাত মেলাই। সত্যি কথা বলতে এখানে তারপর আমি আরও অনেক প্যারেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হই, আর আমরা এই রেয়ার ওয়ারিয়র অফ বেঙ্গল অ্যাসোসিয়েশনও আমরা করতে পারি, কারণ আমাদের তখন মনে হয়েছিল যে এটা তো প্যান ইন্ডিয়া বডি, কিন্তু আমাদের একটা বেঙ্গলের জন্য স্পেসিফিক কিছু লাগবে, কারণ এবং বেঙ্গল পশ্চিমবঙ্গের দায়িত্বে আপনি আছেন এখানে যে ধরনের। আমি অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আমি টোটাল ইস্টটাই দেখি, পুরো ঠিক আছে? ইস্টটাই যদিও দেখেন, আমি ঠিক। স্টেট কোঅর্ডিনেটর, আমি মোরালেস পুরো ইস্টটাই দেখি, কারণ ইস্টে যখন আমি শুরু অন্যান্য করেছিলাম রাজ্যে আর খুব কিছু একটা কিছু ছিল ছিল না। না। আর এই আমরা রেয়ার ওয়ারিয়র অফ বেঙ্গল থেকেও যেটা আমরা করেছি, যেটাও ওআরডিআই মানে এই দুটো একসাথেই কাজ করে, আমাদের মনে হচ্ছিল বেঙ্গলের জন্য আমাদের আলাদা করে কিছু করা নিশ্চয়ই, দরকার, নিশ্চয়ই। যেটা আমরা আমাদের স্টেটে, কারণ ওরা ব্যাঙ্গালোরে কর্ণাটকা গভর্নমেন্ট, মানে আপনি জানেন যে স্টেট মানে হেলথ ইজ আ স্টেট সাবজেক্ট, একদম। তো সেখানে ওরা প্রচুর কাজ করেছে কর্ণাটকা গভর্নমেন্টের সাথে। তো আমাদের মনে হয়েছিল যদি আমরা এখানে বেঙ্গলের সাথে আমাদের স্টেটের সাথে যদি না কাজ করি তাহলে প্রবলেম এসে যায়। তো আমরা স্টেটের সাথেও এখন কাজ শুরু করেছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা যোজনা শুরু করা হয়েছে, কল্যাণ নিরুপম যোজনা বলে আমার বাবার নামে। এইটা যেটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে যে আমরা ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করছি যে কার বাড়িতে বাচ্চা আছে বা এরকম পরিবার আছে যাদের মাল্টিপল বাচ্চার মারা গেছে, বা বাচ্চার বিকাশে অসুবিধা হয়েছে, বা বাচ্চার চলাফেরার অসুবিধা হয়, বা বাচ্চার পড়াশোনা করতে অসুবিধা হয়, এরকম একটা সমীক্ষা নেওয়া হচ্ছে। আমরা তার জন্য আশা ওয়ার্কারদের ট্রেন করেছি কি করে হিস্ট্রি নিতে হয়, এই যে কাউন্সেলিং অ্যাসপেক্টটা, এই যে বললাম যে আমাদের লোক প্রচুর কম, তো সেই জন্য আশা ওয়ার্কারদের ট্রেন করা হয়েছে যাতে ওনারা তো এমনি ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করেন। তো আমরা একটা কোনো এই বিরল রোগের টেস্ট শুরু হয় হচ্ছে 7 থেকে 8,000 টাকা, কস্ট হচ্ছে বেড়ে গিয়ে প্রায় 1 লাখ টাকা, কিন্তু আগে যেরকম ইউজেনিক্স ছিল সেটা যদি আমরা ভালোভাবে ইউজ করি, আমরা কিন্তু কিছু প্রশ্নমালার দ্বারা রেয়ার ডিজিজের এই ফ্যামিলি বিরল রোগের রিস্ক আছে কিনা সেটা জেনে যেতে পারি। তো আমরা এখন সেই রকমই একটা প্রশ্নমালার দ্বারা একটা অ্যাপ তৈরি করা হয়েছে, আমরা ঘরে ঘরে গিয়ে অলরেডি সেই সমীক্ষা করা হচ্ছে, কালেক্ট করা হচ্ছে, এবং তার ভিত্তিতে নিশ্চয়ই আরো অনেক আমরা সেই তার ভিত্তিতে অ্যাকচুয়ালি আমাদের মিউনিসিপ্যাল যে কর্পোরেশন আছে ওনারা আমাদের 10টা ক্লিনিক দিয়েছেন, আমরা সেই 10টা ক্লিনিকে ডিটেকশন করছি, প্লাস আমরা সিএসআর জোগাড় করে এনাদেরকে টেস্টও করাচ্ছি যাতে এনাদের আমরা প্রোটেক্ট করতে পারি, এনাদের নেক্সট জেনারেশন, প্লাস এনাদেরকে কোয়ালিটি লাইফ দেওয়া যায়। এটা অনেক বড় সাহায্য, মানে প্রায় একটা সমবায়ের মতো করে একে অপরের পাশে দাঁড়ানো, সেটা খুবই ভালো। আপনি নিজেই আপনার বাবার কথা বললেন, শ্রোতাদের জানিয়ে রাখি, অধ্যাপক কল্যাণ দত্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করতেন। এখানকার স্কুল অফ এডুকেশন টেকনোলজি ওনার অন্যতম অবদান বিশ্ববিদ্যালয়ের প্রতি, প্রায় বলা যায় নিজের হাতে তৈরি করেছেন, এবং তারই নামাঙ্কিত একটি প্রকল্প ওনারা গ্রহণ করেছেন, যার মধ্যে দিয়ে অসংখ্য বিরল রোগে যারা আক্রান্ত তারা উপকৃত হবেন, এবং এই কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা একটা খুব বড় ব্যাপার। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। আপনারা শুনছেন 90.8 মেগাহার্টসে কমিউনিটি রেডিও জেইউ, এসো ভালো থাকি। আমি আছি অভিজিৎ, আমার সঙ্গে রয়েছেন ডক্টর দীপাঞ্জনা দত্ত। আমরা আলোচনা করছি বিরল রোগ নিয়ে এবং সে সম্পর্কিত আরও যা যা কর্মকাণ্ড সেটা নিয়ে। ফিরে আসছি এক্ষুনি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ফিরে এলাম বিরতির পরে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। এসো ভালো থাকি এই অনুষ্ঠানে আপনারা শুনছেন 90.8 মেগাহার্টজ রেডিও জেইউ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দীপাঞ্জনা দত্ত, মেডিকেল জেনেটিসিস্ট। আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনায় ফিরে যাব। ডক্টর দত্ত, একটা জিনিস হচ্ছে যে আপনি বোধহয় বললেন, আমার একটু পরিষ্কার করে নিই, সেটা হচ্ছে বিরল রোগ মানেই
জিনবাহিত এমনটা নয়, বা হয়তো বেশিরভাগ অন্তত তাই 80% বিরল রোগই কিন্তু তার সঙ্গে জিনের একটা সম্পর্ক রয়েছে আর কি, মানে অ্যাকোয়ার্ড নয়, এটা খুবই মানে হ্যাঁ, আমাদের যেরকম আপনারা খুব রিসেন্টলি হয়তো গুলিয়ান বার্ড সিনড্রোম সম্বন্ধে শুনেছেন, ওটাও কিন্তু একটি বিরল রোগ, কিন্তু ওটা ইমিউনোলজিক্যাল রিজনসে। তো ইনফেকশাস ইমিউনোলজিক্যাল রিজনসেও বিরল রোগ হয়, কিন্তু তার সংখ্যাটা খুবই কম। সেই কারণে আপনাদের মতন যারা মেডিকেল জেনেটিসিস্ট তারা বিশেষ করে এই বিরল রোগের যে ক্ষেত্র সেখানে বিশেষভাবে আপনারা সাহায্য করতে পারেন, সেটা আন্দাজ করতে পারি। এবার আমরা একটু কথা বলি, আপনি বলছিলেন যে রেস ফর 7 এই বলে একটি ইভেন্ট আপনারা প্রত্যেক বছর অর্গানাইজ করেন, এবং সেটা মূলত সচেতনতা বৃদ্ধির কারণে। সেইটা সম্পর্কে আমাদের একটু বলুন। তার আগে আমি একটু ছোট্ট করে জেনে নেব যে আপনাদের এই যে অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া, এটার যে অ্যাডভোকেসির কাজ এবং সরকারকে বোঝানোর কাজ এবং তাদের সঙ্গে কথা বলা, এটার কারণেই বোধহয় এখন কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ পলিসি হয়েছে। এটা একটা খুব বড় অর্জন আপনাদের সংস্থার, সেটা যদি আমাদের একটু বলেন, তারপরে আমরা রেস ফর 7 চলে যাব। কমপ্লিটলি মিস্টার প্রসন্ন শিরোলের জন্য হয়েছে। উনি এতটাই অ্যাডভোকেসি করেছিলেন, আর ওনার সাথে এরকম মানে অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া হচ্ছে একটি ছাতার মতন, যেখানে অনেকগুলো আদার ডিজিজ স্পেসিফিক অর্গানাইজেশনও আছে, যেরকম প্রাদাভিলি সিনড্রোম, এঞ্জেলম্যান সিনড্রোম, মাস্কুলার ডিস্ট্রফি, অনেকে আছে। তো এনাদের পুরো একত্রিত ভয়েসে বেসিক্যালি আমাদের ন্যাশনাল রেয়ার ডিজিজ পলিসিটা এসছে। তো ন্যাশনাল রেয়ার ডিজিজ পলিসি ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন করে, তখন এটা হচ্ছে 2018-তে এসে পলিসিটা এতটাই খারাপ ছিল যে পলিসিটা রিট্র্যাক্ট করা হয়। আর তারপর 2021 সালে, তার মানে বুঝতে পারছেন যে এখন মাত্র 4 বছর হয়েছে, তখন এই পলিসিটা আসে। এটা মেইনলি আমি এক্ষুনি যে বললাম যে বিরল রোগকে মানে ট্রিটমেন্ট বা কস্ট ইজ ভেরি হাই, তো এইটাতে সাপোর্ট করার জন্য আমাদের এগুলোকে 3টে গ্রুপে ভাগ করা হয়েছে, প্লাস এদের গভর্নমেন্ট কি করে সাহায্য করতে পারে সেই রকম একটা পরিকল্পনা হচ্ছে ন্যাশনাল পলিসি ফর রেয়ার ডিজিজ। আর এই পলিসিটা এখনো অনেক ফাইন টিউনিং লাগবে, বাট অ্যাটলিস্ট আমাদের কাছে এখন একটা পলিসি আছে। এটা কি শুধুই পলিসি, নাকি এর জন্য কিছু টাকার বরাদ্দ কেন্দ্রীয় সরকার করেছে? সেটা পরিকাঠামো উন্নয়ন হতে পারে, সাহায্যের জন্য হতে পারে, সেটাও কি হয়েছে? হ্যাঁ, এইটার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে পার বিরল রোগ, আমরা যদি জানি এরকম 7,000টা বিরল রোগ আছে, তার মধ্যে ইন্ডিয়াতে বিরল রোগ আছে হচ্ছে 450টা, যেটা আইডেন্টিফাইড আছে। তার মধ্যে 64টা মানে 64টা বিরল রোগকে ওনারা বেছে নিয়েছেন, যেখানে ওনারা বলছেন যে এই 64টার মধ্যে যদি কারোর বিরল রোগ থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার থেকে 50 লাখ টাকা পার ফ্যামিলি ওয়ান টাইম দেবেন ওনারা। আচ্ছা, তো এটা এখন এদের কি বীমা করানো হচ্ছে? জীবন বীমা এরকম কিছু নয়, এটা হলেই পাবেন না, এটা সেটাও না। ওনারা যেটা করেছে যে আমাদের যেরকম কিছু সরকারি হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে সেন্টার অফ এক্সেলেন্স বলে, সেখানে গিয়ে যাদের বিরল রোগ আছে ওনাদেরকে নথিভুক্ত হতে হবে। সেই নথিভুক্ত হলে একটা পোর্টাল আছে, রেয়ার ডিজিজ পোর্টাল, ওখানে রেজিস্ট্রেশন যেই যাবে, তখন যেরকম ভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা আসছে ওইভাবে বরাদ্দ হচ্ছে। এটা আমাদের শ্রোতাদের কাছে একটা বড় খবর, এবং এটা আমার মনে হয় যে ওরা যত সচেতন হয়ে উঠবেন তত শুধু যে ভালো তা নয়, এই গোটা প্রক্রিয়াটা যদি কোনোভাবে আমাদের শ্রোতাদের কাছে আবেদন থাকবে আপনারা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সবচেয়ে আমাদের এই উদ্দেশ্যটা সেখানে পূরণ হয় আর কি। ডক্টর দত্ত, আপনারা রেস ফর 7 বলে একটি ইভেন্ট তার আয়োজন করেন, এবং বিশেষ করে বিরল রোগ সেটা নিয়ে যে সচেতনতা সেটা বৃদ্ধির জন্যে আমাদের যদি একটু বলেন এই ইভেন্ট সম্পর্কে, এবং আপনারা কি করেন সেটা যদি আমাদের একটু বলেন। রেস ফর 7 আসলে এখানে 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যেটা আগেও হয়তো ডিসকাস করলাম একটু আগে, যে নর্মাল সারা বিশ্বে বলা হচ্ছে যে বিরল রোগকে ডায়াগনোজ করতে 7 বছর লাগছে। সো 7 ইয়ার্স ফর ডায়াগনোসিস, আর 7,000টা এরকম রোগ এখনো অবধি জানা আছে সারা বিশ্বে। এই কারণেই রেস ফর 7, যে 7,000টা রোগ জানার প্লাস ডায়াগনোসিস করা, তাই রেস ফর 7। এটি একটি অ্যাওয়ারনেস ম্যারাথন যেটা আমাদের অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া করে। আর এই অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া যেটা করছে, এটা মূলত আমরা প্রত্যেকটা
স্ট্রিম থেকে একজন লোককে নিয়ে আসার চেষ্টা করি। যেরকম যদি পলিটিক্যাল মানে পলিসি মেকার্স যারা আমাদের গভর্নমেন্টে বসে আছেন, ডাক্তাররা তো অবশ্যই, এখানে নর্মাল যারা স্কুল কলেজ প্রিন্সিপালস যারা আমাদের রিসার্চ থেকে আসছেন, অ্যাডভোকেট, ওনারা মানে প্রত্যেকটা স্ট্রিমের লোকজনকে, প্লাস এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড থেকে তো অবভিয়াসলি, যাতে প্রত্যেকটা স্ট্রিম থেকে রিপ্রেজেন্টেশন থাকে এরকম করে আমরা সবাইকে নিয়ে আসি। ইট ইজ ওপেন ফর অল। এখানে একটি ম্যারাথন হয় যেটা 14 কিলোমিটার্স আর 7 কিলোমিটার্সের, ওই 7টাকে নির্ধারণ করেই সেইভাবে 7-এর মাল্টিপলে আমাদের এখানে রেয়ার ওয়ারিয়ার্সরা, যত বেঙ্গলের যতজন রেয়ার ওয়ারিয়ার আছে আর তাদের বাবা মারা, তারাও এই রেসে পার্টিসিপেট করে। ওনারা 3.5 কিলোমিটার্স ছোটে। তো এইটা আমাদের প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল রেয়ার ডিজিজ ডেকে কমেমোরেট করে, এই ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল রেয়ার ডিজিজ মান্থ, আর লাস্ট সানডে অফ ফেব্রুয়ারি ইজ অ্যাকচুয়ালি আমাদের রেয়ার ডিজিজ ডে হয়। তাই জন্যে আমাদের এই রেয়ার ডিজিজ ডেটাকে সেলিব্রেট করার জন্য প্রত্যেক বছর আমরা এই রেস ফর 7 একটি অ্যাওয়ারনেস ম্যারাথন করি। 2025-এ এটা কবে পড়েছে? এই বছরে এটা 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের এখানে ডিক্যাথলন সেক্টর 5 থেকে সকাল 6টা থেকে এটি শুরু হচ্ছে। প্রত্যেক বছরই আমাদের এটাকে সাপোর্ট করে থাকেন কলকাতার মানুষরা, রানার গ্রুপরা, বিভিন্ন সেলিব্রিটিসরা, অনুপম রয়, উষা উত্তপ ম্যাডাম অন্যতম, ওনারা আমাদের প্রথম দিন থেকে এটা প্রচণ্ডভাবে সাপোর্ট করেন। এই বছরে আপনারা সবাই জানেন ন্যাশনাল বিলিয়ার্ড চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি, উনিও সাপোর্ট করেছেন। যেটা হয় হচ্ছে ওনারা যখন বলতে থাকেন তখন ওনাদের যেহেতু এত ফলোয়ার্স আছে, নিশ্চয়ই ওনাদের প্রভাব একটা খুব বড় একদম, আর সেই কারণে আমরা প্রত্যেক বছরই দেখি যে আমাদের সংখ্যায় বৃদ্ধি পাই। আমরা প্রত্যেক বছরই আমরা চাইবো যে এটা যেন বাড়তে থাকে, কারণ এইখানে যারা দৌড়তে আসে তারা যদি একবার দেখে রেয়ার ডিজিজ পেশেন্টসদের, যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এটা অনেকটাই হয়ে গেছে যে ওনারা কজের জন্য আসছেন, জাস্ট ম্যারাথন দৌড়তে আসছেন না। আর এটা প্রত্যেক বছর ওনারা দেখেন যে রেয়ার ডিজিজ পেশেন্টস বুড়ো থেকে একদম ছোট বেবি, যে কোনো বাচ্চার মধ্যে এটা হতে পারে। আমার আপনার মতো যে কোনো পরিবারে রেয়ার ডিজিজ আসতে পারে, যে কোনো রিলিজনে, যে কোনো সোশ্যাল স্টেটাসে আসতে পারে। তো এটি সচেতন হওয়া কিন্তু খুবই দরকার। এটা ভেবে লাভ নেই যে আমার এটা হবে না, এরকম অনেক টেস্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। অনেক মেথড আছে যেখানে হলে সেখানে আমরা কোয়ালিটি অফ লাইফ বাড়াতে পারি। আমরা যেটা এর মাধ্যমে এখন প্রচার করতে চাই সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস আর আর্লি ইন্টারভেনশন। তো এই আর্লি ইন্টারভেনশন আর আর্লি ডায়াগনোসিস কিন্তু will change life and will also change the health of the society. তো এই জায়গাটাই জন্যই রেস ফর 7। নিশ্চয়ই খুবই ভালো করে আমাদের বুঝিয়ে দিয়েছেন, এবং যে নামগুলো ফিরে ফিরে এলো সেটা হচ্ছে তার সঙ্গে কিন্তু বৃহত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রয়েছে। সেটা হচ্ছে সৌরভ কোঠারির নাম আপনি বললেন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। আপনি অনুপম রায়ের নাম বললেন, তিনিও প্রাক্তনী। এক অর্থে আপনিও প্রাক্তনী, কারণ আপনার পিএইচডি আইআইসিবি থেকে আপনি করেছেন, এবং তখন ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির ডিগ্রি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রদান করত, সেই অর্থে আপনিও রয়েছেন। এবং আপনি বললেন আপনার বাবার কথা, প্রফেসর দত্ত এখানেই পড়াতেন। সব মিলিয়ে কোথাও একটা শ্রোতারা এটাও টের পাচ্ছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বৃহত্তর পরিবার সেটাও কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যায় এই আন্দোলনের সঙ্গে, কারণ এটা একটা আন্দোলনই, এবং এই আন্দোলনে আরও অনেক পথ চলা বাকি, আরও অনেক এগোনো বাকি, এবং আপনারা অনেক কিছু ইতিমধ্যেই অর্জন করেছেন, এবং আমরা আশা করব যে আরও অনেক অর্জন করবেন, এবং আপনাদের যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলোতে আপনারা অচিরেই পৌঁছবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। ডক্টর দীপাঞ্জনা দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বিশেষ করে এই মুহূর্তে রেস ফর 7-এর প্রস্তুতি চলছে আমরা জানি, এবং আপনি ভীষণ ব্যস্ত। আমরা যখন এই অনুষ্ঠান করছি তখনই ওনার কাছে ক্রমাগত নানান রকমের মেসেজ এবং ফোন আসছে, এবং উনি এই যে সংগঠনটা এখানে কলকাতায় যে হচ্ছে, উনি হচ্ছেন মূল মানুষ যাকে সারাক্ষণ এটার জন্য কাজ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করব যে আপনি পরে আসবেন, এবং জিনবাহিত রোগ এই বিশেষ ক্ষেত্রে যে ধরনের গবেষণা হচ্ছে
আমাদের আরও ওয়াকিবহাল করবেন এবং আমাদের শ্রোতারা আমি নিশ্চিত যে আরও উপকৃত হবেন। আজকে আমরা এখানেই শেষ করছি 90.8 মেগাহার্টসে। আপনাদের সবাইকে জানাই যে আপনারা কিন্তু রেস ফর 7 এতে অংশগ্রহণ করুন এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো কিছু জানার দরকার হয় ডক্টর দত্তকে একবার শেষবারের মতো জিজ্ঞেস করে নিই যে এখানে কোনো ওয়েবসাইট বা কোনো যোগাযোগের কোনো জায়গা রয়েছে কিনা, সেটা হলে খুব সুবিধা হয়। অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটা এই সময় করার জন্য। আমাদের ওয়েবসাইট আছে অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া, কিন্তু এখন রেজিস্ট্রেশনের জন্য register.ordi.com এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারা যদি ইভেন অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজের ওয়েবসাইটে যান তাহলেও রেস ফর 7 এর জন্য রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, আর নাহলে registration.ordi.com এ আপনারা রেজিস্টার করতে পারেন। registration.ordi.com আপনারা শুনলেন, এখানে গিয়ে আপনারা রেজিস্টার করতে পারেন। আমরা সবাই চাইব যে এই যে মহৎ উদ্দেশ্য সেটাতে আপনারা নিজেরাও একই সঙ্গে তার সঙ্গে জড়িয়ে যাবেন এবং ওনারা যে কাজটা অক্লান্তভাবে করার চেষ্টা করছেন, পরিশ্রম করে চলেছেন, তার সতীর্থ হয়ে উঠবেন এবং ওনাদের সাহায্য করবেন। আজ আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর দত্তকে। নমস্কার। নমস্কার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.